আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকে আমি পঞ্চম শ্রেণীর অধ্যায় 1-এর কাঠামোবদ্ধ প্রশ্নের উপরে একটি ক্লাস নিব এবং এই ক্লাসটির নাম্বার হচ্ছে ক্লাস নম্বর হচ্ছে 21, বাড়ির কাজ বা HW নাম্বার হচ্ছে 11। আমাদের এই বাড়ির কাজটি বন্ধের বাড়ির কাজ হিসেবে যাবে। এটা বন্ধের পর আপনারা আমাদের জমা দিবেন এবং আমরা চেক করে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে। এখানে আমি দুটি কাঠামোবদ্ধ প্রশ্ন লিখিয়ে নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি আপনাদের বন্ধে বাড়ির কাজ হিসেবে আপনারা দুটি প্রশ্ন লিখবেন। ছবিগুলি অবশ্যই দেওয়ার দরকার নেই, ছবিগুলি আমি বোঝানোর সুবিধার্থে এঁকে নিয়ে এসেছি। তো চলে যাচ্ছি আমরা আমাদের প্রথম কাঠামোবদ্ধ প্রশ্ন আছে। একটা কাঠামোবদ্ধ প্রশ্নে একটা অংশ থাকতে পারে অথবা দুইটা অংশও থাকতে পারে। আমাদের আলাদা আলাদা করে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। যেমন ঘাস ফড়িং ও ব্যাঙের মধ্যে এক ধরনের সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কটিকে কি বলা হয়? এর সাথে খাদ্যজালের 5টি পার্থক্য লিখো। তো আমরা জানি ঘাস ফড়িং ও ব্যাঙের মধ্যে এক ধরনের সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কটিকে খাদ্য শৃঙ্খল বলে। তো আমরা জানি যে খাদ্য শৃঙ্খল আসলে কি? খাদ্য শৃঙ্খল হচ্ছে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি ধারাবাহিক প্রক্রিয়াটিকে, শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খলটা কি আমরা একটু দেখে নিই। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তির প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকেই খাদ্য শৃঙ্খল বলে। তো এখানে সবুজ উদ্ভিদ সূর্য থেকে শক্তি উৎপাদন করছে, শক্তি নিয়ে এখানে খাদ্য তৈরি করছে। সবুজ উদ্ভিদ সূর্য থেকে শক্তি নিয়ে খাদ্য উৎপাদন করছে। আর ঘাস ফড়িং এই সবুজ উদ্ভিদকে খেয়ে তার জীবন ধারণ করে এবং ব্যাঙ ঘাস ফড়িংকে খেয়ে জীবন ধারণ করে, সাপ ব্যাঙকে খায়, ঈগল সাপকে খায়। এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা থেকে আরেকটা থেকে শক্তির স্থানান্তর হচ্ছে, এই ধারাবাহিক প্রক্রিয়াটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং এটি একটি শৃঙ্খলের মাধ্যমে যাচ্ছে। এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এখন এই প্রক্রিয়াতে যদি কোনো একটা বাদ পড়ে যায়, ধরলাম ব্যাঙ বাদ পড়ে গেল, তাহলে এই সাপ খাদ্যের অভাবে মারা যাবে, কারণ সাপের খাদ্য হচ্ছে ব্যাঙ। আবার যদি ঘাস ফড়িং যদি পরিবেশে না থাকে, তাহলে ব্যাঙ খাদ্যের অভাবে মারা যাবে। তার মানে এই শৃঙ্খলের প্রত্যেকটা প্রাণী, উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, একটি অন্যটির জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে দেখি আমরা খাদ্য শৃঙ্খলের সাথে খাদ্য জালের 5টি পার্থক্য। খাদ্য শৃঙ্খলের সাথে খাদ্য জালের 5টি পার্থক্য রয়েছে। খাদ্য শৃঙ্খল: সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক জীব থেকে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। সৌরশক্তি খাদ্যের মাধ্যমে, যেহেতু এটা সৌরশক্তি থেকে খাদ্য উৎপাদন করছে সবুজ উদ্ভিদ এবং ঘাস ফড়িং এই সবুজ উদ্ভিদকে খেয়ে জীবন ধারণ করছে, তাহলে আমরা বলতে পারি যে সৌরশক্তি খাদ্যের মাধ্যমে, এই সৌরশক্তিটাই খাদ্যের মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তর হচ্ছে। স্থানান্তরের ফলে খাদ্য শৃঙ্খল গঠিত হয়, যে শৃঙ্খল গঠিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। এখন দেখেন, পরিবেশে বিদ্যমান খাদ্য শৃঙ্খলগুলি একটি অপরটির সাথে যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করে। এখানে একটা খাদ্য জালের ছবি এঁকেছি। এখানে দেখেন একটা জালের মতো, নেটের মতন অবস্থা তৈরি হয়েছে, একটার সাথে আরেকটা অনেক হিজিবিজি দেখা যাচ্ছে। তো আমরা এখানে খুঁজে পেলে দেখা যাব, এই দেখেন সবুজ উদ্ভিদকে খাচ্ছে ঘাস ফড়িংকে খাচ্ছে পতঙ্গভোজী পাখি, এই পতঙ্গভোজী পাখিকে আবার খাচ্ছে ঈগল। এখানে একটা শৃঙ্খলের তৈরি হয়েছে। আবার দেখেন, ইঁদুর ঘাস খায়, ঈগল আবার ইঁদুরকে খায়, এখানেও একটা শৃঙ্খলের তৈরি হয়েছে। আবার দেখেন, খরগোশ ঘাস খায়, খরগোশকে সাপ খায়, সাপকে আবার ঈগল খায়, এখানেও একটা শৃঙ্খলের তৈরি হয়েছে। তার মানে অনেকগুলি শৃঙ্খল একত্রিত হয়ে একটা খাদ্য জাল তৈরি করে। তার মানে খাদ্য জালে অনেকগুলি খাদ্য শৃঙ্খল থাকতে পারে। তাহলে এটা আমরা বলতে পারি পরিবেশে বিদ্যমান খাদ্য শৃঙ্খলগুলি একত্রিত হয়ে একটি অপরটির সাথে যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করে, মানে একটা জালের মতো অবস্থা তৈরি হয়েছে, তাই এটাকে খাদ্য জাল বলেছে। এখন দেখেন 2 নাম্বার, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী একে অপরের ওপর নির্ভরশীলতাকে প্রকাশ করে। এখানে দেখেন, উদ্ভিদ খাদ্য তৈরি করেছে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী আবার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, এই প্রাণীটা আবার এই প্রাণীর উপর নির্ভরশীল। তার মানে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পারস্পরিক একটা নির্ভরশীলতা তৈরি হয়েছে।
বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। খাদ্য জাল হচ্ছে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। এখানে আমরা অনেকগুলি খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি। যেহেতু অনেকগুলি খাদ্য শৃঙ্খল, তাহলে বলতে পারে যে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে এদের সম্পর্ক রয়েছে। একটি পরিবেশে কয়েকটি খাদ্য শৃঙ্খল থাকতে পারে। এটাকে যদি আমি একটা পরিবেশ ধরি, এই পরিবেশের মধ্যে আমি কয়েকটি খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা। যেমন ঘাসফড়িং ঘাস খায়, ঘাসফড়িং খেয়ে আবার পতঙ্গভোজী পাখি খায়, আবার পতঙ্গভোজী পাখিকে ঈগল খায়, এটা একটা শৃঙ্খল। যেমন খরগোশ ঘাস খায়, খরগোশকে খায় হচ্ছে সাপ, সাপকে আবার ঈগল খায়, এটা একটা শৃঙ্খল। এরকম একটি পরিবেশে কয়েকটি খাদ্য শৃঙ্খল থাকতে পারে। একটি পরিবেশে একটি খাদ্য জাল থাকে। যেহেতু অনেকগুলি খাদ্য শৃঙ্খল মিলে একটি খাদ্য জাল তৈরি হয়, তার মানে একটি পরিবেশের মধ্যে একটি খাদ্য জাল থাকবে। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয়। এই যে সবুজ উদ্ভিদ থেকে এই শৃঙ্খলটা শুরু হয়েছে। সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সহায়তায় খাদ্য তৈরি করেছে এবং একটি শৃঙ্খলের মাধ্যমে এরা ঈগল পর্যন্ত গিয়েছে। খাদ্য জালের শুরুর উপাদানটি নির্দিষ্ট নয়। খাদ্য জাল যে যে উপাদান থেকে শুরু হবে এটা নির্দিষ্ট নয়। খাদ্য জাল একটা বড় উদ্ভিদ থেকে, এখানে দেখেন একটা বড় উদ্ভিদকে দেখানো হয়েছে, এখান থেকেও খাদ্য জাল তৈরি হতে পারে, ছোট উদ্ভিদ থেকেও তৈরি হতে পারে খাদ্য জাল। যে কোনো জায়গা থেকে খাদ্য জাল তৈরি হতে পারে, কোনো নির্দিষ্ট উপাদান নেই। এখানে খাদক, উৎপাদক, বিয়োজক একসাথে নাও থাকতে পারে। খাদক মানে হচ্ছে যে খায় সেই খাদক। যেমন এখানে ঘাসফড়িং ঘাস খাচ্ছে, ঘাসফড়িং খাদক। ব্যাঙ ঘাসকে খাচ্ছে, ব্যাঙ খাদক। এখানে দেখেন সূর্যের আলো থেকে খাদ্য উৎপাদন করছে উদ্ভিদ, তাহলে সে হচ্ছে উৎপাদক। আর বিয়োজক, এগুলি একসাথে নাও থাকতে পারে, কিন্তু খাদ্য জালে হচ্ছে খাদক, উৎপাদক এবং বিয়োজক একসাথে থাকতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা হয়তো এটা থেকে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটি আমাদের প্রায় বোর্ড কোশ্চেন হিসেবে আসে। তারপর যাচ্ছি আমরা আমাদের 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমাদের চারপাশে নানা ধরনের উদ্ভিদ রয়েছে। এই উদ্ভিদ থেকে আমরা ফুল, ফল ও বীজ পাই। বীজের বিস্তরণ কাকে বলে? বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। উক্তিটি 5টি বাক্যে লিখো। আমরা আমাদের চারপাশে অনেক ধরনের উদ্ভিদ দেখতে পাই। উদ্ভিদ থেকে আমরা ফল পাই, ফুল পাই, বীজ পাই। এই বীজটাকে যে বিস্তরণটা হয়, এই বিস্তরণটা কাকে বলে? এটা আমাদের একটি প্রশ্ন, এটা 1 নাম্বার হিসেবে আসতে পারে। একটি প্রশ্ন 1 নম্বরের একটি প্রশ্ন হিসেবে আসতে পারে। তাহলে বীজের বিস্তরণ কি? মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হচ্ছে বীজের বিস্তরণ। মাতৃ উদ্ভিদ, যেমন আম গাছ থেকে আম হয়, এই আম গাছটা হচ্ছে তার মাতৃ উদ্ভিদ। এই বীজটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। যেমন লিচু গাছ থেকে লিচু হয়, লিচু হচ্ছে মাতৃ উদ্ভিদ। এই লিচু গাছ থেকে লিচুর বীজটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এই ছড়িয়ে পড়ার কাজটা অনেক সময় পাখি করে, পতঙ্গ করে। এই যে ছড়িয়ে পড়াটা, এটাই হচ্ছে বীজের বিস্তরণ। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল, বেঁচে থাকার জন্য উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। উক্তিটি 5টি বাক্যে লিখো। বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। নিচে 5টি বাক্যে তা আলোচনা করা হলো। এখন দেখেন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আমরা জানি সালোক সংশ্লেষণ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। ঠিক আছে, এই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সহায়তায় খাদ্য তৈরি করে। খাদ্য তৈরি করে কি ত্যাগ করে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, অক্সিজেন ত্যাগ করে, অক্সিজেন ত্যাগ করে। এই অক্সিজেন আবার এই যে এখানে একটা প্রাণী দেখা যাচ্ছে, এই প্রাণী তার শ্বাসকার্যের জন্য গ্রহণ করে। এই প্রাণী আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাই অক্সাইড আবার এই উদ্ভিদ খাদ্য তৈরিতে কাজে লাগায়। তার মানে সবুজ উদ্ভিদ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে অক্সিজেন ত্যাগ করে। এই অক্সিজেন আবার প্রাণী গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাই অক্সাইড আবার সবুজ উদ্ভিদ তার খাদ্য তৈরিতে ব্যবহার করে। ঠিক আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রাণী উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। যে কথাটা বলেছি, এই প্রাণী উদ্ভিদ যে অক্সিজেনটা ত্যাগ করেছে, এই ত্যাগকৃত অক্সিজেনটা গ্রহণ করে শ্বাসকার্য চালায় এবং এই শ্বাসকার্য চালানোর ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড সে আবার ত্যাগ করে দেয়। এই ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ তার কাজে লাগায়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। প্রাণীর মলমূত্র, মৃত প্রাণী প্রভৃতি মাটির সাথে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে, যা উদ্ভিদের বাঁচার জন্য প্রয়োজন। এখন দেখেন এইখানে এই যে প্রাণীর বিষ্ঠা, এটা হচ্ছে মলমূত্র। এখানে একটা গরু দেখা যাচ্ছে, গরুর যেই গোবর যেটাকে বলে বিষ্ঠা, এটা বা মলমূত্র যেটাই বলি, এটা যদি আমি উদ্ভিদের গোড়ায় দিয়ে দেই, তাহলে এই উদ্ভিদ এটা থেকে সার উৎপন্ন হবে। এবং এখানে একটা প্রাণী মারা গেছে দেখা যাচ্ছে, এই মৃতদেহ পচেও মাটিতে সার উৎপন্ন হয়। ঠিক আছে, প্রাণী
প্রাণীর মলমূত্র এবং মৃত প্রাণী মাটির সাথে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এই মাটির উর্বরতা বৃদ্ধি করে যা উদ্ভিদের বৃদ্ধিতে এবং ফল তৈরিতে সহায়তা করে, যা উদ্ভিদের বাঁচার জন্য প্রয়োজন। এবার দেখেন কীট পতঙ্গ, পাখি ইত্যাদি দ্বারা উদ্ভিদের পরাগায়ন ঘটে। এখানে একটা ফুল দেখতে পাচ্ছি, এখানে একটা পতঙ্গ দেখতে পাচ্ছি, মৌমাছি। মৌমাছি হচ্ছে ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং এখান থেকে পরাগরেণু সংগ্রহ করে এক ফুল থেকে আরেক ফুলে যায়, ওইখানে পরাগায়নের সৃষ্টি হয়, আর পরাগায়নের মাধ্যমেই ফলের সৃষ্টি হয়। তাহলে এটা একটা পতঙ্গ, কীট পতঙ্গ, পাখি ইত্যাদি দ্বারা উদ্ভিদের পরাগায়ন ঘটে। এখন দেখেন সকল প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এখন আমরা বলতেই পারি যে সকল প্রাণী উদ্ভিদের খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। দেখেন গরু ঘাস খাচ্ছে, ঘাস একটা উদ্ভিদ। আমরা ফলমূল খাই, ফলমূল উদ্ভিদ। আমরা যে শাকসবজি খাই, শাকসবজি উদ্ভিদ। এই সব মানে সকল প্রাণী খাদ্যের জন্য কোনো না কোনোভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা এই একটা প্রশ্ন শেষ করার পরে চেষ্টা করব যাতে এই প্রশ্নে একটা উপসংহার টানতে পারি বা একটা শেষ করতে পারি সুন্দরভাবে। শেষ করার জন্য আমি নিচে এই দুইটা লাইন লিখেছি, দেখেন। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। যে প্রশ্নটা এসেছিল 5টি বাক্যে আলোচনা করার জন্য, এই প্রশ্নের অংশটুকুই আমি নিচে লিখে দিয়েছি। তাহলে আমাদের প্রশ্ন সাজানোটা খুব সুন্দর হবে। যত সুন্দর হবে আমরা নাম্বারটা তত বেশি পাবো আশা করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই পড়াটা আমাদের বন্ধের পড়া হিসেবে বা বন্ধের এই বাড়ির কাজ হিসেবে যাবে, এটা আমি আগেই বলে দিয়েছি। আশা করছি আপনারা কাঠামোগত প্রশ্নের উপর একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন এবং কিছুটা উপকৃত হবেন। তারপর যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন, এটা লিখতে গিয়ে অবশ্যই আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।